সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিমুল মেমোরিয়াল নসরাত স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি সাবরিনা আইরিন সাথী, বিজ্ঞান বিভাগ, শিমুল মেমোরিয়াল নসরাত স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শুরুতে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে তোমরা কি দেখছো? এখানে লেখা আছে কোঅপারেটিভস, কতগুলো হাত একসাথে রয়েছে। আর পাশে কি দেখতে পাচ্ছ? পাশে দেখতে পাচ্ছ কতগুলো লোক একসাথে কি করছে? কৃষি কাজ করছে। তাহলে কি ছবি থেকে তোমরা ধারণা করতে পারছো আজকে আমাদের কিসের উপর ক্লাস হতে পারে? মোটামুটি একটা ধারণা করেছে, যেহেতু কৃষি এবং কোঅপারেটিভস মানে সমবায় রিলেটেড কথাবার্তা আছে, তার মানে আজকে আমাদের যে অধ্যায়টা আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের কৃষি সমবায়। এটা আমাদের অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এখন আজকের ক্লাসে আমরা কি কি শিখবো আমরা শুরুতে একটু দেখে নিই, তার মধ্যে শিখন ফলে কি কি রয়েছে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কৃষি সমবায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কৃষি সমবায়ের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, কৃষি সমবায়ের মাধ্যমে কৃষি উপকরণ সংগ্রহ, ব্যবহার ও ব্যাখ্যা করতে পারবে, কৃষি সমবায়ের ভিত্তিতে কৃষি পণ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব আজকে সেটা দেখে নিই। আলোচ্য বিষয়সূচিতে তোমরা দেখতে পাচ্ছ কৃষি সমবায়ের ধারণা আলোচনা, কৃষি সমবায়ের গুরুত্ব বিশ্লেষণ, কৃষি সমবায়ের মাধ্যমে কৃষি উপকরণ সংগ্রহ, ব্যবহার সম্পর্কে আলোচনা, কৃষি সমবায়ের ভিত্তিতে কৃষি পণ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে আমরা শুরুতেই দেখে নিই যে কৃষি সমবায় জিনিসটা কি। আমরা যখন কোনো কাজ করি তখন যখন আমরা আলাদা আলাদাভাবে সিঙ্গেলি কোনো কাজ করি, সেটাতে দেখা যায় যতটা শ্রম প্রয়োজন বা যতটা অর্থ সাহায্য প্রয়োজন, যখন যতটা প্রেশার পড়ে একটা মানুষের ওপর, কিন্তু যখন একত্রে অনেকগুলো কাজ করা, অনেকগুলো মিলে একটা কাজ করা হয়, তখন দেখা যায় কি, তখন দেখা যায় জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যায়। যখন আমরা খেলাধুলা করি, বিশেষ করে যে দেখা যায় শীত আসলে যখন ব্যাডমিন্টন খেলা হয় বা অন্য কিছু তোমরা ক্রিকেট ব্যাট খেলো, এগুলো কি করো যখন ছোটরা সাধারণত বা বড়রা যখন করে, দেখা যাচ্ছে যে আমাদের কি হচ্ছে, যে কর্কগুলো লাগছে ব্যাডমিন্টনের, তারপরে নেট লাগছে, লাইটিং এর ব্যবস্থা লাগছে। এখন যদি কেউ শুধুমাত্র দুইজন মিলেই যদি এই ব্যবস্থাটা করে, তাহলে দেখা যাচ্ছে খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে বা তার জন্য অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে। কিন্তু সে যদি মনে করে যে আমরা কয়েকজন মিলে একত্রে যদি অল্প কিছু অল্প অল্প করে টাকা জমিয়ে যদি একটা ফান্ডের মতো করি, যেখানে কি হবে আমাদের যে প্রতি 2-3 দিন পর পর যে চেঞ্জ করতে হচ্ছে, কর্ডটা চেঞ্জ করতে হচ্ছে, অথবা নেটের যে খরচ, লাইটিং এর যে খরচটা আমরা রাতে যখন খেলছি, সর্বোপরি যে আদার্স খরচগুলো আছে সবগুলো কি হবে অনেক বেশি কম মনে হবে, কারণ সে কিন্তু একা পুরোটা ব্যয় বহন করছে না, সবাই মিলে ব্যয়টা বহন করছে। তো এই জন্য সমবায় জিনিসটা হচ্ছে যখন কতগুলো মানুষ একসাথে মিলে একই উদ্দেশ্যে কোনো একটা কাজ করার জন্য একত্রিত হয়, তখন সেটাকে আমরা বলছি সমবায়। কৃষি সমবায় হচ্ছে কৃষি কাজের জন্য আমার কৃষি উৎপাদন থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ এবং পরিবহন এবং সার্বিকভাবে একবারে উৎপাদন থেকে শুরু করে আমার হচ্ছে ক্রয় বিক্রয় পর্যন্ত যে অংশটুকু রয়েছে সবকিছু পরিচালনার জন্য আমরা কি করছি, যখন সীমিত সংখ্যক বা অনেকগুলো কৃষক একসাথে মিলিত হয়ে একটা সংগঠন করে এই কাজগুলো পরিচালনা করছে, সেটাকে আমরা বলছি কৃষি সমবায়। এখন আমরা একটু স্ক্রিনে দেখে নিই যে কৃষি কাজের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ, কৃষি যান্ত্রিকীকরণ, ফসল উৎপাদন, সংগ্রহ উত্তর ফসল পরিচর্যা, গুদামজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সকল কাজ সমবায়ের সদস্যরা সুচারুরূপে সম্পন্ন করার জন্য সীমিত সংখ্যক কৃষক একত্রিত হয়ে নিজেদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে সমবায় সংগঠন গড়ে তোলে তাকে বলা হয় কৃষি সমবায়। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যান্ত্রিকীকরণ বলছি, যার কৃষি যান্ত্রিকীকরণ বলতে বোঝাচ্ছে আমাদের কৃষি কাজ করতে দেখা যাচ্ছে যে হাল চাষ থেকে শুরু করে ফসল উঠানো পর্যন্ত, ফসল মাড়াই করা এবং কর্তন, এগুলোর জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, আমরা যদি হাতে না করে জিনিসগুলো দেখা যাচ্ছে পাওয়ার টিলার সহ বিভিন্ন ফসল কর্তন যন্ত্র রয়েছে, এগুলো যখন আমরা ইউজ করছি, এই যে যন্ত্রগুলো ইউজ করছি, এটাকে বলা হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ। আরেকটা এখানে কথা আছে দেখো, সংগ্রহ উত্তর ফসল পরিচর্যা। আমরা তো ফসল সংগ্রহ করলাম, আমরা জমি থেকে ফসল নিয়ে নিলাম, ধান হয়তো পেকে গেল, আমরা সংগ্রহ করলাম কেটে, কিন্তু তারপরে কি করতে হবে, সংগ্রহ করার পরে আমার কিছু কাজ থাকে, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সময় বিক্রি করতে পারি না, সেই ক্ষেত্রে কি করতে হয়, আমাকে সংরক্ষণ করতে হয়। কিছু কিছু শস্য আছে যেটা হচ্ছে ঠিক মতো যদি সংরক্ষণ করা না হয় তাহলে কি হতে পারে, পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আর হচ্ছে এতে করে কি হবে, যখন তুমি বিক্রি করবে তার আগে, বিক্রয় করার আগে যখন কৃষকের জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই যে সংগ্রহ উত্তর ফসল পরিচর্যা মানে যতক্ষণ পর্যন্ত আমি বিক্রয় করছি না ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে, এটার একটা যত্ন নিতে হবে, সেই পরিচর্যাটার কথা এখানে বলা হচ্ছে। তারপরে দেখো গুদামজাতকরণ।
আমরা এমনও হতে পারে আমার ফসলগুলো আমার উঠানো হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে আমার কোনো কারণে আমার দাম হয়তো কম, দেখা যাচ্ছে যে আমার অনেক বেশি ফসল উৎপাদন হয়েছে কিন্তু দাম কম হচ্ছে, সেক্ষেত্রে আমি কিছুদিন রেখে তারপরে কৃষক চাচ্ছে যে এটা কি করবে, এটা হচ্ছে বিক্রয় করবে। তো কিছুদিন যখন রাখবে, যখন ছোট কৃষক হবে বা অল্প সংখ্যক জমির মালিক এরকম কৃষক হবে বা বড় কৃষকের ক্ষেত্রেও তার কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নাও থাকতে পারে যে জিনিসগুলোকে একটা জায়গায় সংরক্ষণ করবে। সবসময় যে অল্প জিনিস হলে সেটা হয়তো বাড়িতে সংরক্ষণ করা সম্ভব, কিন্তু যখন আমার ফসল বেশি হবে তখন কিন্তু আমার সেটা সংরক্ষণ করার জন্য কি লাগবে, একটা গুদাম ঘর লাগবে। আর গুদাম ঘরে আমরা জানি যে আমার ফসল সেটা ধান গম হতে পারে বা অন্যান্য আলু বা অন্যান্য শস্য হতে পারে, সেগুলো আমরা সংরক্ষণ করার জন্য নির্দিষ্ট একটা কি লাগে, তাপমাত্রা লাগে, আর্দ্রতা লাগে। তো গুদাম যেটা আছে আমাদের, গুদামে কি হয়, গুদামজাতকরণে এই এনভায়রনমেন্টটা থাকে, যেটা আমার নর্মাল যে পরিবেশ বা নর্মালি আমরা যেগুলো বাসা বাড়িতে থাকি সেগুলো কিন্তু বা যে বাড়িতে থাকছে কৃষক সেখানে কিন্তু থাকে না, তাই গুদামজাতকরণটাও খুব বেশি প্রয়োজন। তো এগুলো যখন একসাথে করা হচ্ছে, দেখা যাচ্ছে পুরো প্রসেসটা অনেক লেন্দি একটা প্রসেস। এই প্রসেসে গিয়ে একজন কৃষক যদি এই পুরো কাজগুলো একা একা করতে চায়, হয়তো তার অল্প সংখ্যক জমি আছে, সে তার জন্য অনেকগুলো হলো দেখা যাচ্ছে পাওয়ার টিলার, ট্রাক্টর সহ এই ধরনের যে যন্ত্রগুলো আছে, কৃষি যন্ত্রগুলো আছে, এগুলো যখন সে কিনছে এগুলো অনেক বেশি ব্যয়সাধ্য হয়ে যাচ্ছে। তার তো অল্প জমি, এটার জন্য সে কিনে দেখা যাচ্ছে যে তার যে খরচটা হচ্ছে গুদামজাত থেকে শুরু করে তোমার হচ্ছে ফসল পরিচর্যা পর্যন্ত, সেই যে খরচটা হচ্ছে যখন ফসল সে বিক্রয় করছে তখন তার কোনো খরচটাই উঠে আসছে না, লাভ তো দূরের কথা। তো এই জন্য যখন কৃষি সমবায় করা হয় তখন হয় কি, যেহেতু অনেকের মিলিতভাবে করা হয়, এই একই ধরনের কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা কি করছে, একসাথে অনেকগুলো কৃষক সেই সুযোগ সুবিধাটা নিতে পারছে। এই জন্য কি হচ্ছে না, একজনেরই খরচ হচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে সর্বাধিক লাভ হচ্ছে, যেহেতু খরচটা উঠে আসছে এবং অনেকেই একই সাথে ব্যবহার করতে পারছে। এই জন্য অ্যাকচুয়ালি কৃষি সমবায়টা করা হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কৃষি সমবায়ের একটা ছবি দেওয়া আছে, এখানে একটা সভাকক্ষ আছে আর এখানে সোনারগাঁও কৃষি সমবায় সমিতির একটা বাৎসরিক সভা হচ্ছে। তো কৃষি সমবায় করতে হলে কি করতে হবে, তুমি চাইলেই হচ্ছে কৃষি সমবায় যে করে ফেলবে তারা, কৃষি সমবায়ের জন্য একটা নির্দিষ্ট নাম থাকতে হবে, তারপর কি থাকতে হবে, নিবন্ধন থাকতে হবে। কৃষি সমবায়ের জন্য সরকারিভাবে যে নিবন্ধনের ব্যবস্থা রয়েছে তোমাকে নিবন্ধিত থাকতে হবে। আর কৃষি সমবায়ের যে সদস্যগুলো রয়েছে তাদের জন্য একটা কি থাকতে হবে, চুক্তিপত্র থাকতে হবে। কৃষি সমবায়ে দেখা যাচ্ছে সবার যেহেতু কৃষি জমির পরিমাণ বা আর্থিক যে তোমার পার্টিসিপেশন সেটা দেখা যাচ্ছে সবার সমান না, যার হয়তো কম জমি তার হয়তো দেখা যাচ্ছে যে আর্থিক যে পরিমাণটা অর্থ যেটা সঞ্চয় করছে সেটাও কম, তাহলে লভ্যাংশটা কি হবে, এইভাবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। যে যে পরিমাণ হচ্ছে অর্থ সঞ্চয় করেছে বা যে পরিমাণ দিয়েছে সেটার আনুপাতিক হারে কি হবে, সেই লভ্যাংশটা পাবে। তাই কেউ কম পাবে কেউ বেশি পাবে এটা ব্যাপার না, যে যেরকম ইনভেস্ট করবে সেই অনুযায়ী পাবে, তাই কারো হচ্ছে এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে তোমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছ, এটাও একটা হচ্ছে কি, এটাও একটা হচ্ছে কৃষি সমবায় সমিতি, এখানেও একটা কৃষি সমবায় সমিতি কি হচ্ছে, সভা হচ্ছে। এখন আমরা দেখি কৃষি সমবায়ের প্রকারভেদ। কৃষি সমবায় হচ্ছে 4 ধরনের, তোমরা এখানে খেয়াল করে দেখো, একটা হচ্ছে কৃষি মূলধন সমবায়। তো কৃষি মূলধন সমবায় যেটা আছে, এখানে আমাদের মূলত আমরা যে এই সমবায়ের জন্য কৃষি উৎপাদন থেকে শুরু করে কৃষি যন্ত্র উৎপাদন পরিবহনের জন্য যে খরচগুলো করবে সেটার জন্য তো একটা মূলধন দরকার, টাকা দরকার। তো কৃষি মূলধন সমবায়ে কি করা হচ্ছে, এখানে সেটা কি করা হচ্ছে, সঞ্চয় করা হচ্ছে, টাকাটা সঞ্চয় করা হচ্ছে যাতে করে পরবর্তীতে কি করতে পারে, খরচ করতে পারে। এরপর দেখো কৃষি উপকরণ সমবায়। তো কৃষি উপকরণ কোনগুলো, বীজ, সার, ঔষধ এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কৃষি উপকরণ। এই উপকরণগুলো এখানে কি করা হবে, সংগ্রহ ও ব্যবহার করা হবে। এরপর আছে দেখো কৃষি উৎপাদন সমবায়। এখন কৃষি উৎপাদন, আমার যে ফসল উৎপাদন করতে হবে, এই উৎপাদন কাজের জন্য আমার যে যে কাজগুলো করতে হবে সেই সার্বিক কাজগুলো কি হবে, এই কৃষি উৎপাদন সমবায়ের মাধ্যমে পরিচালিত হয়। আর কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায়, কৃষি পণ্য বাজারজাত করতে গেলে আমার কি করতে হবে, আমি তো ফসলটা যখন উঠিয়ে ফেললাম বা ফসল যখন উঠানোর সময় হয়ে গেল, তারপরে আমি যখন বিক্রয় করবো, আমি হঠাৎ করে কিন্তু একটা দাম নির্ধারণ করতে পারবো না। দেখা যাবে সরকারি কিছু মূল্য নির্ধারণ করা থাকে, প্লাস আমার যখন সমবায় সমিতি থাকে তখন হয় কি, সবার একটা তোমার সার্বিক আলোচনার মাধ্যমে সবাই তখন একটা ফিক্সড একটা প্রাইস ঠিক করে নেয় যে হ্যাঁ আমরা এই দামে এই শস্যটা এভাবে বিক্রি করলে আমাদের একটা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো সবার মতামতের ভিত্তিতে একটা মূল্য নির্ধারণ করা হয়। তো কৃষি পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে মূল্য নির্ধারণ
বিক্রয় এগুলো সম্পর্কিত সবকিছু কি করা হয়, সবকিছু রক্ষণাবেক্ষণ, হিসাব টিসাব সবকিছু করা হচ্ছে আমার কৃষি পণ্য বাজারজাতকরণ যে সমবায় আছে সেটার মাধ্যমে। এখন দেখো কৃষি সমবায়ের গুরুত্ব, আমি শুরুতেই বলেছিলাম যে কৃষি সমবায়ের হচ্ছে কিছু গুরুত্ব রয়েছে, তার মধ্যে কিছু এর মধ্যে আলোচনা করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কৃষি কাজ সম্পন্ন করতে, তার মানে আমি বীজ রোপণ থেকে শুরু করে চারা বড় হওয়া পর্যন্ত এবং আমার যে ফসল আসবে সেটা শস্য জাতীয় ফসল হতে পারে, ফল ফলাদিও হতে পারে, এগুলো আসা পর্যন্ত আমার যে কাজগুলো করতে হবে সবগুলো কাজ কি করতে পারবে এই কৃষি সমবায়ের মাধ্যমে সম্পন্ন করা যাবে। তারপরে কৃষি থেকে সর্বোচ্চ মুনাফা অর্জনে, যেহেতু প্যাকেজিং এর একটা ব্যাপার রয়েছে, আমি যখন পণ্য পরিবহন করে এক এলাকা থেকে আরেক এলাকা নিয়ে যাব, তো এতে করে কি হবে আমার হচ্ছে যে প্যাকেজিং খরচ আছে, আমি যদি নির্দিষ্ট একজন সিঙ্গেল কৃষক হই, আমাকে দেখা যাচ্ছে যেমন ডিম বা হচ্ছে খামার, হয়তো আমার মুরগি খামার আছে, আমি ডিমগুলো নিচ্ছি, ডিমগুলো নেওয়ার জন্য তো একসাথে অনেকগুলো ডিম আমি এমন ভাবে নিতে পারবো না যে হঠাৎ করে ভেঙে যায়, তার জন্য একটা সুনির্দিষ্ট প্যাকেজিং ব্যবস্থা রয়েছে। তারপর আম আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, এখন দেখা গেল আমি রাজশাহী থেকে ঢাকা আম নিয়ে যাচ্ছি, যেতে যেতে যদি আমার আমগুলো নষ্ট হয়ে যায় বা পচে যায় আমার প্যাকেজিং এর কারণে, আমি ঠিক মতো প্যাকেজিং করার না কারণে, তাহলে কিন্তু আমার যে লভ্যাংশটা থাকার কথা আমি কিন্তু সেটা পাবো না। তো কৃষি সমবায়ের মাধ্যমে যেহেতু এই সব জিনিসগুলো মেনটেন করা হয়, প্যাকেজিং থেকে শুরু করে পণ্য কার মাধ্যমে কোথায় যাবে, আবার মধ্যস্বত্বভোগী যারা আছে অনেক সময় দেখা যাচ্ছে সরাসরি আমি কি করতে পারছি না, যে হচ্ছে কি বিক্রেতার কাছে বিক্রয় করতে পারছি না, কিন্তু অনেক সময় দেখা যায় যে মাঝখানে কিছু দালাল বা মধ্যস্বত্বভোগী থাকে, তারা কি করে, তারা নিজেরা অল্প দামে কৃষকের কাছ থেকে কিনে নিচ্ছে, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে মূল ক্রেতা তার কাছে গিয়ে অনেক বেশি দামে বিক্রয় করছে, তাতে করে কি হচ্ছে কৃষক কিন্তু লাভবান হচ্ছে না, লাভবান হচ্ছে কে, মধ্যস্বত্বভোগী যারা আছে তারা। তো এই ক্ষেত্রে কৃষি সমবায় যেহেতু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, সবাই মিলে কাজটা করে, এই জন্য কি হয় সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায়। এরপরে দেখো পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে উচ্চমাত্রার সক্ষমতা আনা যায়। পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি, আমরা যেমন সার ব্যবহার করছি, আমরা যখন রাসায়নিক সার ব্যবহার করছি, রাসায়নিক সারটা কিন্তু পরিবেশ বান্ধব না, তবুও কি আমরা রাসায়নিক সারটা একেবারে ব্যবহার করবো না বা করছি না তা কিন্তু না, রাসায়নিক সারটা আমরা ব্যবহার করবো বা ব্যবহার করছি, কিন্তু আমরা চেষ্টা করবো কি সেটা যত সীমিত পরিমাণে করানো যায়। আমরা কি করবো, আমরা হচ্ছে জৈব সারটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবো। এখন কৃষি সমবায় বা মধ্যে যেহেতু কৃষি খামারও যখন করবে, তখন দেখা যাচ্ছে যে অনেক হচ্ছে আমার যে কৃষকগুলো রয়েছে তার মধ্যে অনেকে হয়তো গবাদি পশু হচ্ছে খামার রয়েছে, তাহলে কি হচ্ছে যে হাঁস মুরগির বিষ্ঠা থেকে শুরু করে আমার যে গরু ছাগল গরুর যে হচ্ছে গোবর রয়েছে, সেখান থেকে যে কম্পোস্ট সার তৈরি হচ্ছে, এই কম্পোস্ট সারটা কি করতে পারছি, আমি আমার জৈব সার হিসেবে ইউজ করতে পারছি। এটা কিন্তু কৃষি সমবায় থাকার কারণ হয়েছে, কারণ একটা ছোট্ট প্রান্তিক কৃষকের দেখা যাচ্ছে অনেক সময় গরু না থাকতে পারে, বা একটা গরু থাকলে কিন্তু একটা গরু থেকে যে গোবর বা উৎসাংশ আসবে যেটা থেকে আমি কম্পোস্ট সার তৈরি করবো, এটা কিন্তু পসিবল না। কিন্তু যখন আমার সমবায় সমিতি যেটা আছে সেটার মধ্যে যখন অনেকে ইনক্লুড আছে, তখন হচ্ছে কি কারো না কারো থেকে আমি কিন্তু ওই জৈব সারটা পাচ্ছি, তাহলে আমি যে জৈব সারের যে ব্যবহারটা সেটা কিন্তু আমি নিশ্চিত করতে পারছি, তাহলে কৃষি বান্ধব আমি প্রযুক্তি ব্যবহার করতে পারছি। আবার দেখা যাচ্ছে যে আমরা ট্রাক্টর বা পাটলা সহ অন্যান্য যেগুলো ব্যবহার করছি, অনেক সময় এগুলো থেকে কি হচ্ছে এটা আমাদের কৃষি বান্ধব নাও হতে পারে। তাহলে কৃষি বান্ধব যেগুলো মানে পরিবেশ বান্ধব যেগুলো আছে কৃষি প্রযুক্তি, সেগুলো ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। তারপরে কৃষককে হঠাৎ বিপর্যয় সহনশীলতা যোগায়। আমার যদি দেখা যাচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, আমি অনেক পরিমাণ ফসল আমার পাওয়ার কথা, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মানে হঠাৎ করে আমার কি হতে পারে, হঠাৎ করে একটা বন্যা দেখা দিল, ঝড় দেখা দিল, আমার কিন্তু ফসলটা হয়তো জাস্ট আমার ফসলটা তখন কিন্তু মানে কর্তন করার সময় ছিল, কিন্তু তখনই নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু এটা আমি পূর্ব পরিকল্পিত ছিল না, হঠাৎ একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। তাহলে কৃষক যে হঠাৎ বিপর্যয়ে পড়লো, সেক্ষেত্রে কিন্তু যদি কৃষি সমবায়ের সমিতির মধ্যে সেই কৃষকটা ইনক্লুডেড থাকে, তাহলে কি হবে, সে কিন্তু ঋণ পেতে সুবিধা পাবে। কারণ ঋণ দেওয়ার ক্ষেত্রে আমরা একটু পরে আলোচনা করবো, কৃষি ঋণের ক্ষেত্রে সিঙ্গেলি যখন একটা কৃষককে যতটা ট্রাস্ট না করে কৃষি ঋণ যারা দেয় যেসব প্রতিষ্ঠান, আমার যদি একটা সমবায় সমিতি আমি সদস্য হই, সেক্ষেত্রে তত বেশি ট্রাস্ট করে, এবং আমার যে সমবায় সমিতি রয়েছে সেখানে আমাদের নিজস্ব যদি কিছু সঞ্চয় থাকে, সেখান থেকে কি করতে পারি, আর কৃষকরা কি করতে পারবে, সেখান থেকে সে আর্থিক সাহায্য পেতে পারে। তাই আমার কৃষকের হঠাৎ কোনো বিপর্যয় হলে সেখানে সহনশীলতা জোগাতে সাহায্য করে। আবার কৃষি ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় ধরনের আর্থিক ক্ষতিও মোকাবেলা করতে পারে। এই দুইটা কিন্তু একই রকম রিলেটেড কথাবার্তা, যে আমার হচ্ছে যে আর্থিক হচ্ছে ক্ষয়ক্ষতি হলো হঠাৎ করে, সেটা আমি কি করতে পারি, সেটা আমি মোকাবেলা করতে পারি। হয়তো দেখা যাচ্ছে আমরা সমবায় সমিতি সবাই মিলে একটা তোমার মূল্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেই মূল্যটা অনুযায়ী তুমি অনেক সময় বিক্রয় করতে নাও পারতে পারো,
কোনো কারণে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা পুষিয়ে নিতে কৃষি সমবায় সমিতি যেটা আছে তাদের হচ্ছে যে মূলধনটা আছে এটা অনেক সময় কাজে দেয়। এরপর আমরা দেখি কৃষি উপকরণ। কৃষি উপকরণের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে কৃষি জমি, তাই না? তো কৃষি জমিটা হচ্ছে আমরা যে জমিতে আসলে চাষ করছি, সেটা ফসল হোক বা দানা শস্য হোক বা কোনো ফল বা মৎস্য খামার হোক, যে কোনো কিছু হোক। তো কৃষি জমিতে বাংলাদেশ হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় যেটা আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এরা বলেছে যে 1 লক্ষ হচ্ছে হেক্টর হচ্ছে জমি পর্যন্ত একটা কৃষকের কিন্তু এত পরিমাণ জমি সিঙ্গেল কৃষকের থাকতে পারে না, থাকবে এরকম কিন্তু সম্ভাবনা খুবই কম, দেখা যায় না। তো তোমার যখন কৃষি সমবায় সমিতি হয়, তোমার কৃষি খামার যেটা আমরা বলছি, তোমার কৃষি খামার কিন্তু এই মাত্র হচ্ছে এই 1 হেক্টর পরিমাণ জমি যেটা আছে এটা কিন্তু কৃষি খামারের আয়ত্ত করবে না। এখানে কি করতে হবে, 4 থেকে 5 হচ্ছে হেক্টর জমি পর্যন্ত হতে হবে। আর এইটা একজন কৃষকের পক্ষে এতগুলো জমি একসাথে থাকা সম্ভব নয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন তোমার কৃষি সমবায়ে অনেকগুলো কৃষক একত্রে থাকছে, তাদের কি হচ্ছে একসাথে অনেকগুলো জমি একসাথে থাকছে। এই কারণে কি হচ্ছে, আমার কৃষি যন্ত্র ব্যবহার থেকে শুরু করে অন্যান্য যে পানি সেচ আছে, অন্যান্য কাজ যেগুলো আছে, সেগুলো কিন্তু অনেক বেশি সাশ্রয় কাজ, যেহেতু পাশাপাশি রয়েছে, একই ধরনের ফসল চাষ হচ্ছে, বা হচ্ছে পণ্য পরিবহনের যে খরচটা সেটা অনেকটা বেশি কি হচ্ছে সাশ্রয় হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কি করতে হবে, যে কৃষি জমির ক্ষেত্রে যে কৃষি উপকরণের মধ্যে কৃষি জমি একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপরে দেখো আছে কি পানি। তাহলে আমার কৃষি কাজের জন্য মাস্ট বি পানি লাগবে। তো পানি যে আমার লাগছে, আমরা জানি পানি আমরা কি করছি, ভূগর্ভস্থ পানি আমরা কি করছি, সেচ পাম্পের মাধ্যমে তুলছি। এটা অবশ্যই একটা খরচের বিষয়। তো সর্বাধিক খরচ যাতে কমানো যায়, একটা কৃষক সবসময় সেটাই চেষ্টা করবে। তো সেটা চেষ্টা করলে হচ্ছে কি, আমাদের প্রাকৃতিক কিছু জলাশয় রয়েছে, সেখান থেকে আমরা হয়তো যদি আমরা পানিটা কৃষি জমিতে নেই, তাহলে কি হবে, আমাদের কৃষি সেচের জন্য যে হচ্ছে খরচটা হচ্ছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো প্রাকৃতিক ভাবে আমাদের বিভিন্ন সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিটা আমরা যদি ধরে রাখতে পারি একটা জলাশয়, হয়তো আমাদের দেখা যাচ্ছে প্রাকৃতিক ভাবে কোনো জলাশয় নেই, সেক্ষেত্রে আমরা কৃত্রিম জলাশয় তৈরি করে আমরা কি করতে পারি, জলাধার তৈরি করে সেখানে আমরা পানি সঞ্চয় করে রাখতে পারি। পরবর্তীতে তাহলে কি হবে, আমরা সেই পানিটা ব্যবহার করে সেচ কাজে ব্যবহার করতে পারবো। এতে করে আমাদের কি হবে, সেচ পাম্পের যে খরচটা, সেই খরচটা অনেকটা কমে যাবে। আর আমরা সবসময় চাইবো যত খরচ কমিয়ে আমার সর্বাধিক উৎপাদন করা যায় ততই বেশি লাভবান হবে। এরপর দেখো কৃষি যন্ত্রপাতি। কৃষি যন্ত্রপাতি যত আধুনিক হবে তত বেশি কি হবে, কৃষি উৎপাদন তত বেশি বেড়ে যাবে। একটা সময় ছিল মানুষ কি করতো, গরুর যে লাঙল আছে সেই লাঙল দিয়ে হচ্ছে তোমার জমি চাষ করতো। এরপরে হচ্ছে হাত দিয়ে দেখা যাচ্ছে নিড়ানি দিয়ে ফসলের মাঠে যে আগাছাগুলো রয়েছে, ঘাস রয়েছে, অন্যান্য যেগুলো রয়েছে আগাছা জাতীয় গাছ, সেগুলো কি করছে, তুলে ফেলছে। এটা কিন্তু অনেক বেশি সময় সাধ্য ব্যাপার এবং পরিশ্রমের ব্যাপার, লোকবলও বেশি লাগবে, সময়ও বেশি লাগবে। আর হচ্ছে তোমার এতে করে তোমার যখন আমি কৃষি যেগুলো আধুনিক যন্ত্র আছে সেগুলো যখন আমি ইউজ করবো, তখন কি হবে, আমার ফসল মাড়াই থেকে শুরু করে আমি যে ফসল হচ্ছে নিড়ানি দেওয়া এবং চাষ করা, এই যে ট্রাক্টর, পাওয়ার টিলার সহ হচ্ছে ফসল কর্তন যন্ত্র, এগুলো যখন আমি ব্যবহার করছি, তাতে করে কি হচ্ছে, আমার সময় কমে যাচ্ছে, লোকবল কম লাগছে। এতে করে কি হচ্ছে, আমি ফসলটা সঠিক সময়ে উঠাতে পারছি এবং ফসলটা সঠিক সময়ে কি করতে পারছি, সংরক্ষণ করতে পারছি। এই জন্য আমাদের কি করা প্রয়োজন, আমাদের কৃষি আধুনিকায়নের জন্য কৃষি যান্ত্রিকীকরণ করা প্রয়োজন। এরপরে আমরা দেখছি কৃষি যন্ত্রপাতি করে কৃষির জন্য সার, ঔষধ, বীজ, খাদ্য, এগুলো কৃষি উপকরণ উৎপাদন আর ব্যবহার করতে হবে। এই যে কৃষি উপকরণ যেগুলো আছে, এর মধ্যে কি রয়েছে, বীজ রয়েছে, সার রয়েছে। তো যেসব ফসল আমার পরবর্তী সিজনে যখন আমি ওই ফসলটা লাগাবো, তার জন্য আমার বীজ সংরক্ষণ করা প্রয়োজন। আমি নিশ্চয়ই প্রতি বছর নতুন নতুন কি করবো না, আমি হচ্ছে বীজ কিনে নিয়ে আসবো না। আমি একবার আমার যে ফসল হবে সেখান থেকে আমি পরবর্তী বছর যাতে ফসলটা লাগাতে পারি, এই জন্য কি করবো, আমি বীজ কালেক্ট করে রাখবো। তো আমি বীজ যখন কালেক্ট করে রাখতে চাচ্ছি, তখন কি করতে হবে, এটা আমার কৃষি উপকরণের মধ্যে পড়ছে। এরপর আমি জৈব সার বলি, রাসায়নিক সার বলি, এটাও আমার কৃষি উপকরণের মধ্যে পড়ছে। তারপরে ঔষধ, দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক ঔষধ আমাদের ছিটাতে হতে পারে। সেটা কি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফসলে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে, এই যে নির্দিষ্ট কিছু পোকামাকড়ের জন্য নির্দিষ্ট কিছু কীটনাশক রয়েছে, এগুলো কি করতে হবে আমার, এগুলো হচ্ছে তোমার রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য বা ধ্বংস করার জন্য আমার হচ্ছে বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড ব্যবহার করা হয়। তো এইগুলো সবকিছু আমরা কি করবো, কৃষি উপকরণের মধ্যে করবো। এরপর দেখছি যে কৃষি ঋণ। তো কৃষি ঋণটা আমরা কখন নিই,
যখন হচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে একটা কৃষকের ফসল উৎপাদনের জন্য বা বীজ কেনার জন্য বা কৃষি উপকরণ বা কৃষি যন্ত্রপাতির জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন ওগুলো হচ্ছে কেনার জন্য সেই অর্থটা নেই, সেক্ষেত্রে সে কি করতে পারে, সেক্ষেত্রে সে কৃষি ঋণ দিতে পারে। কৃষি ঋণ দু ধরনের হয়, একটা হচ্ছে কৃষি ঋণ তুমি দুই জায়গা থেকে পেতে পারো, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক ব্যাপারটা হচ্ছে আমরা যে জানি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, তারপরে সমবায় কর্মসংস্থান ব্যাংক সহ এরকম বিভিন্ন সমবায় সমিতি ব্যাংক সহ বিভিন্ন ধরনের সমবায় ব্যাংক সহ বিভিন্ন ধরনের ব্যাংক প্রতিষ্ঠান বা রয়েছে যাদের কাছ থেকে আমরা প্রাতিষ্ঠানিক ভাবে কি পেতে পারি, ঋণ পেতে পারি। আর অপ্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে আমি বলছি সেক্ষেত্রে হতে পারে কোনো আত্মীয় স্বজন যারা অনেক বেশি সচ্ছল তাদের কাছ থেকে নিতে পারি, তারপর পাড়া প্রতিবেশীর কাছ থেকে নিতে পারে, তারপর আরেকটা কি করতে পারে যে দালাল যারা থাকে বা সুদ যারা করে, দেখা যাচ্ছে যারা হচ্ছে সুদ করে টাকা দেয়, এরকম অনেক মহাজন আছে তাদের কাছ থেকে সুদে টাকা নেয়। এটা করে কি হয়, অপ্রাতিষ্ঠানিক যে ঋণের ব্যবস্থা এটা কিন্তু অনেকটা বেশি ঝুঁকিপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রে কি হতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে যেহেতু এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কোনো লিগ্যাল কোনো ওয়ে না, অনেক সময় সাফার করতে পারে কৃষক। দেখা যাচ্ছে যে তার কাছে যে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়েছে তার বিপরীতে অনেক বেশি, এই যে মহাজন যারা আছে অনেক বেশি পরিমাণ সুদ দিচ্ছে, তাহলে আমি যে টাকাটা নিচ্ছি তার চেয়ে যদি আমাকে বেশি পরিমাণ সুদ দিতে হয়, তারপরে যখন আমি পরবর্তীতে আমি যখন টাকা ফেরত দিতে যাবো আমাকে বেশি অ্যামাউন্ট দিতে হবে। এটা করে কিন্তু কৃষক কি হবে না, লাভবান হবে না। কিন্তু এমন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অনেক সময় না পেলেও মানুষ তাৎক্ষণিকভাবে অনেকে অপ্রাতিষ্ঠানিক ভাবেও সংগ্রহ করে, তবে প্রাতিষ্ঠানিক দিক দিয়ে সুদটা অনেক কম পরিমাণে হয়। এবং দেখা যাচ্ছে যে যখন কোনো কৃষক সমবায় সমিতির সদস্য হয় তখন তাকে বেশি ট্রাস্ট করে, কারণ যখন কেউ ঋণ দিচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান তখন সে দেখে যে কারণে তাকে ট্রাস্ট করে যে এক হচ্ছে যেহেতু সে হচ্ছে কৃষি একটা হচ্ছে তোমার অর্গানাইজড এবং হচ্ছে নিবন্ধিত একটা সমবায় সমিতির সদস্য, এর জন্য তাকে দিবে। আরেকটা বিষয় হচ্ছে কি, যেহেতু তাকে যে টাকাটা দেয়া হচ্ছে সেটা যে সঠিকভাবে ব্যবহার হবে তার একটা নিশ্চয়তা থাকে, আবার যে টাকাটা যে নির্দিষ্ট সময়ে ফেরত পাবে তার একটা নিশ্চয়তা থাকে। এই তিনটা কারণে কিন্তু কৃষি সমবায়ের অন্তর্ভুক্ত কৃষকরা সহজে কি করতে পারে, কৃষি ঋণ পেতে পারে। তাহলে আমরা দেখে নিলাম কৃষি উপকরণের মধ্যে কি কি রয়েছে, কৃষি জমি, পানি, কৃষি যন্ত্রপাতি, কৃষি সার, বীজ, উপকরণ সহ কৃষি ঋণ। আমি যে কৃষি জমির কথা বলেছিলাম তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই যে কৃষি জমির এখানে ছবি রয়েছে, তারপরে এই যে সেচ পাম্পের মাধ্যমে পানি দিচ্ছে, এই যে এদিকে নালা সৃষ্টি করা আছে, এদিকে পানি যাচ্ছে। কৃষি যন্ত্রপাতির আমি কথা বলেছিলাম, এখানে কিছু কৃষি যন্ত্রপাতির ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ ট্রাক্টর সহ, নিড়ানি যন্ত্র সহ, ওখানে অনেক কিছু দেওয়া আছে। তো এগুলো কি করছে, আমাদের এখানে একটা কথা লেখা আছে, দেখো শ্রমিক সংকট মোকাবেলায় আধুনিক যন্ত্রপাতির জোর দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম যে যখন আমি দেখা যাচ্ছে আধুনিক যন্ত্রপাতি ইউজ করবো না, আমি পুরাতন সনাতন পদ্ধতিতেই থাকবো, তখন দেখা যাবে কি আমার লোকবল বেশি লাগবে, আর লোকবল যত বেশি লাগবে সেই লোকগুলোকে কিন্তু কি করতে হবে, আবার বেশি পরিমাণ টাকা দিতে হবে, আবার দেখা যাচ্ছে অনেক বেশি সময় লেগে যাবে। তাই আমাকে কি করতে হবে, যে শ্রমিক সংকট, আমার দেখা যাচ্ছে অনেক বেশি শ্রমিক আমার এখন দেখা যাচ্ছে কৃষি কাজের জন্য নিড়ানি থেকে শুরু করে ফসল কাটার জন্য অনেক হচ্ছে লোকজনের প্রয়োজন, কিন্তু আমি যে কাজের লোকগুলো নির্দিষ্ট সময় পাচ্ছি না। কিন্তু দেখা যাচ্ছে আমি যদি অল্প পরিমাণের লোক পাই, আমার যদি আধুনিক কৃষি যন্ত্রপাতি থাকে তাহলে কি হবে, আমার যে শ্রমিক সংকট মোকাবেলাটা করা সম্ভব হবে। এখানে দেখো কৃষি যন্ত্রপাতি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আবার এখানে দেখতে পাচ্ছ পার্টিকুলার একজন হচ্ছে কি করছে, হচ্ছে জমিতে চাষ করছে। এখানে কৃষির জন্য যে কীটনাশক ছিটাচ্ছে, সার ছিটাচ্ছে, এখানে কিছু সারের ছবি দেওয়া আছে। কৃষি ঋণের কথা ইতিমধ্যে আমি আলোচনা করেছি যে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক ভাবে কিভাবে আমরা কৃষি ঋণ পেতে পারি এখানে। আর আমি কিছু ব্যাংকের নাম বলেছিলাম, বাংলাদেশ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এখানে তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থান ব্যাংকের একটা ছবি দেওয়া আছে। তো এইগুলো ব্যাংক মূলত কি করে, কৃষকদের ঋণ দিয়ে থাকে। এখন দেখো কৃষি সমবায়ের ভিত্তিতে কৃষি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে কৃষি পণ্য উৎপাদন, সংরক্ষণ, এই বিপণন, এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। আমি যখন কৃষি পণ্য আমি সংগ্রহ করে ফেললাম তখন সেটা কি করতে হবে, যেমন মাছের ক্ষেত্রে মাছ যখন আমি দূরবর্তী জায়গায় মৎস্য খামার থেকে নিয়ে যাচ্ছি তখন আমাকে কি করতে হবে, দেখতে হবে যে মাছে নিয়ে যেতে যেতে যেন মাছগুলো মারা না যায়, তাহলে আমাকে এমন ভাবে নিয়ে যেতে হবে যাতে করে আমার কি হয়, অক্সিজেন সরবরাহের মাছের সমস্যা না হয়।
তারপরে আমি কি করব, এই যে যেসব হচ্ছে খাঁচাই করে আম সহ অন্যান্য যে ফলগুলো আছে এগুলো নিয়ে যাব, সেই প্যাকেজিংটা অনেক সুন্দর হতে হবে। আর নিতে নিতে যেন আমার চাপা খেয়ে বা দেখা যাচ্ছে অন্য কোনো ভাবে কি হতে মানে ফসলগুলো নষ্ট না হয়ে যায়, আমাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো প্যাকিং এর উপরে তোমার প্যাকিং কতটা সুন্দর, তোমার প্যাকেজ পরিবহন ব্যবস্থা কতটা ভালো, সেটার উপর কিন্তু একটা কৃষকের মূল্য কিরকম হবে ফসলে, সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করে। কারণ যত একটা কৃষক যত ফ্রেশ জিনিস দিতে পারবে, তার পণ্যটা সে যেভাবে দেখা যাচ্ছে কালেক্ট করেছে সেভাবেই একবার ফ্রেশ একটা জিনিস শেষ পর্যন্ত যে ক্রেতা আছে বা যার কাছে পৌঁছাবে তার কাছে দিতে পারবে, সেটার মূল্য ততটাই বেশি ভালো হবে। এখন আমি দেখা গেল একটা সুন্দর একটা অনেক বেশি মানে সুন্দর একটা ফসল আমি তুলেছি, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার ক্রেতার কাছে যেতে যেতে নষ্ট হয়ে গেল, এক্ষেত্রে কিন্তু আমি সঠিক দামটা পাবো না, আমার লাভটাও কমে যাবে। এই জন্য কৃষকের কি হতে হবে, পণ্য বিপণন থেকে শুরু করে পরিবহনে কৃষি সমবায়ের ভিত্তিতে কি হচ্ছে, প্যাকেজিং যে খরচটা থেকে শুরু করে পরিবহনের জন্য যে ব্যবস্থা, সেটা হতে পারে গাড়ির মাধ্যমে যে পরিবহন হচ্ছে, এগুলো নিজস্ব ব্যবস্থা অনেক সময় কি করতে পারে, থাকতে পারে। তো এইগুলো যে নিরাপদ পণ্য বিপণনের জন্য আমাদের কৃষি পণ্যটা পরিবহনের জন্য কৃষি সমবায় অনেক গুরুত্বপূর্ণ। আর সংরক্ষণ, ওই যে আমি এর আগেও বলেছিলাম যে সংরক্ষণে কি করতে হবে, এই যে গুদামজাত করতে উপযুক্ত কার্যকর পাত্র তেমনি গুদামের পরিবেশ সৃষ্টি করতে হবে। এটা কিন্তু এই গুদামের পরিবেশ সৃষ্টি করা সবসময় যে সরকারি গুদামে যেটা আছে, সরকারি গুদামে এটা কি করছে, সরকার যেগুলো কালেক্ট করছে সেগুলো সরকারি গুদামে রেখে দিচ্ছে, কিন্তু পার্সোনালি একজন কৃষকের পক্ষে একটা গুদাম মেনটেন করা আসলে সম্ভব না। কিন্তু কৃষি সমবায়ের ভিত্তিতে যেহেতু অনেকজন কৃষক একসাথে আছে এবং সবাই মিলে ওটার খরচ বহন করছে, এই জন্য এটা অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কৃষি সমবায় আমরা করলেই হবে না, কৃষি সমবায় সফল করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, সবাইকে সহযোগিতার মনোভাব থাকতে হবে, তারপর কেউ মিতব্যয়ী হতে হবে। মিতব্যয়ী মানে যখন তখন আমার মনে হবে যে এই জিনিসটা কেনা প্রয়োজন আর ফান্ড থেকে টাকা নিয়ে আমি কিনে ফেললাম ডিসিশন নিয়ে, তা হবে না। আমাদের মিতব্যয়ী হতে হবে এবং সবাইকে সহযোগী মনোভাব থাকতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে। তাহলে কি হবে, একটা কৃষি সমবায় তোমার সফলতা অর্জন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ সরকারের একটা অধিদপ্তর আছে কৃষি বিপণন অধিদপ্তর। এটার কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী কি হয়, কৃষক থেকে মধ্যস্বত্বভোগী ছাড়াও সরাসরি সরকারিভাবে বিভিন্ন ধরনের শস্য বা ফসল সংগ্রহ করা হয়। এখন আমরা আজকে যতটুকু আলোচনা করলাম, আমাদের আজকে কথাটা অনেক বেশি ছোট ছিল এবং যেগুলো আলোচনা করলাম তোমরা আশা করি সবকিছু খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝতে পেরেছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ মূল্যায়নের কিছু প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে কি, কৃষি সমবায় কাকে বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কৃষি সমবায় কাকে বলে, উত্তর দিতে পারবে কি, কৃষি কাজ করতে এবং সর্বাধিক লাভ করার উদ্দেশ্যে যখন কৃষকরা সম্মিলিত হয়ে একটা সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাকে বলা হয় কৃষি সমবায়। এরপরে আমরা বলছি কৃষি পণ্য কি। কৃষি পণ্য হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত বীজ, সার থেকে শুরু করে অন্যান্য যে দ্রব্যগুলো রয়েছে কৃষি উৎপাদনে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হচ্ছে কি, কৃষি পণ্য। এরপরে দেখো কৃষি উপকরণ কি। কৃষি উপকরণ কি, কৃষি উপকরণ আমরা মধ্যে দেখেছিলাম কৃষি জমি আছে, তারপরে পানি আছে, এগুলো সবকিছু কি কৃষি উপকরণ। কৃষি সমবায় কয় প্রকার, আমরা দেখলাম যে কৃষি সমবায় কয় প্রকার, কৃষি সমবায় 4 প্রকার। এরপরে আছে আবারও দেখতে পাচ্ছ তোমরা যে কৃষি উপকরণ কি, প্রশ্নটা রিপিট হয়ে, আচ্ছা এখানে যেহেতু একটা প্রশ্ন রিপিট হয়ে গেছে ওখানে আমরা কি বলতে পারি, আমরা যদি ওখানে একটা প্রশ্ন থাকে যে কৃষি ঋণ কি, তাহলে আমাদের কৃষি কাজে যন্ত্রপাতি থেকে শুরু করে কৃষি উৎপাদনের জন্য যে কৃষক যে ঋণটা নেয় সেটাকে কি বলা হচ্ছে, কৃষি ঋণ বলা হচ্ছে। আগামী দিন আজকে তোমরা যতটুকু পড়া হলো এটার উপরে টপিক দিবে, বাসায় অবশ্যই সবাই টপিক নিয়মিত দিবে। আর তোমরা যেহেতু 10ম শ্রেণীর সবাই স্টুডেন্ট, তোমরা মনে রাখবে যে যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, তোমাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তোমরা টপিক গুলো নিয়মিত বাসায় দিবে, হোয়াটসঅ্যাপে আমাদের যে সলভ গুলো যাচ্ছে সলভগুলোর সাথে অবশ্যই মিলিয়ে নিবে। আর বাসায় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।